আমার মনের অবাধ বাসনা অথই আকাশে ছড়িয়ে যায়। আমার মনের আশা রসক ঝর্ণার মতো গড়িয়ে যায়। আধারের যত গণ্ডি ছাড়িয়ে অসীমের মাঝে যায় যে হারিয়ে। বাঁধ ভাঙা তার উদ্দাম গতি সব জঞ্জাল সরিয়ে যায়। শীতের তুহিন বাতাসের মতো জীর্ণ বাতাসে ঝরিয়ে যায়। অমানুষ হয়ে কে চায় থাকিতে, কাটাতে কে চায় জীবন ফাঁকিতে। তাই তো যেথায় ফাঁক দেখি চোখে মোর মন তাহা ভরিয়ে যায়। আমার মনের অবাধ বাসনা অথই আকাশে ছড়িয়ে যায়। সুনির্মল বসুর কবিতা আমার মন, এবং এই কবিতাটি আজকের দিনের সাথে ভীষণভাবে সম্পর্কিত, কেননা আজ বিশ্ব মেডিটেশন দিবস। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কেওয়াস্টির সকাল 24। প্রিয় দর্শক, আজ মঙ্গলবার 7 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, আজ 21 মে 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে এই সকালে সাথে আছি আমি তাসনুভা মোহনা। মেডিটেশন নিয়ে কথা বলবো এবারে। মেডিটেশন হলো মনের ব্যায়াম। নীরবে বসে সুনির্দিষ্ট অনুশীলনে বৃদ্ধি পায় মনোযোগ এবং সচেতনতা। মনের স্বেচ্ছা নিয়ন্ত্রণে সৃষ্টি হয় ইতিবাচক দৃষ্টিভঙ্গি। প্রশান্তি আর সুখানুভূতি বাড়ানোর পাশাপাশি গভীর আত্মনিমগ্নতা এবং আত্মশক্তির জাগরণ ঘটায় ভেতর থেকে। আর অন্তরের এই জাগরণই ইতিবাচক প্রভাব ফেলতে পারে মানুষের সামগ্রিক জীবনে। তাই তো বিশ্বজুড়ে বর্তমানে প্রায় 50 কোটিরও বেশি মানুষ নিয়মিত মেডিটেশন করছেন। চিকিৎসা, শিক্ষা, সৃজনশীল উদ্যোগ সবখানেই দিন দিন ধ্যানের এমন বিস্তার লাভের প্রেক্ষাপটকে সামনে রেখেই আজ 21শে মে পালিত হচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস। আজ আমাদের সাথে স্টুডিওতে অতিথি হয়ে উপস্থিত আছেন রেহানা আক্তার রুমা, মেডিটেশন এবং মোটিভেশন কাউন্সিলর। শুভেচ্ছা, শুভ সকাল। শুভ সকাল তাসনুভা, কেমন আপনাকেও। আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। জি। একজন মেডিটেশন এবং মোটিভেশন কাউন্সিলর যিনি, তার কাছ থেকে আমার প্রথমে যেটা জানবার খুব আগ্রহ হচ্ছে, জি। সকালে ঘুম থেকে ওঠার সময়টা কি মেডিটেশন করে কাটে কিনা? সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আসলে যে কথাটি গত 15 থেকে 16 বছর ধরে প্রতিদিন বলা হয় যে শুকর আলহামদুলিল্লাহ, প্রভু তোমাকে ধন্যবাদ একটি সুন্দর দিনের জন্য। তারপর প্রার্থনা এবং মেডিটেশনের মধ্য দিয়ে এবং যোগ ব্যায়ামের মধ্যে দিয়েই দিনটি শুরু হয়। আমরা যে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কথা বলছিলাম, সেটার জন্য বোধহয় এই গ্র্যাটিটিউডটা খুব বেশি জরুরি, তাই না? জীবনের কাছ থেকে গ্র্যাটিটিউড হচ্ছে, আমরা বলি যে আসলে যে মানুষের মধ্যে কৃতজ্ঞতা নেই, গ্র্যাটিটিউড নেই, সে মানুষ আসলে হয়তো জীবনে অনেক কিছু করতে পারে, কিন্তু প্রশান্তির জন্য কৃতজ্ঞতা একটা মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ আমাদেরকে কৃতজ্ঞতা সবসময় বিনয়ের দিকে ড্রাইভ করে, এবং সেটাই আসলে মানুষকে মানুষ হিসেবে, আমরা যে মানুষ সেভাবে আমরা পরিচিত হতে পারি। তো চমৎকার আপনি বললেন। সত্যিকার অর্থেই বলেছেন যে এই বিষয়টা আমরা এখন ভাবি না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তা তো অবশ্যই। আচ্ছা, মেডিটেশনের শব্দটা এত এত বেশি জনপ্রিয়, এটা দেখা যায় যে একেবারে ছোট থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই কম বেশি শব্দটার সাথে আমরা পরিচিত, কিন্তু এর যে কার্যকলাপ এবং প্রায়োগিক যে ব্যাপারগুলো, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা ততটাও একেবারে যেটাকে বলে যে কাঠামোগতভাবে পরিচিত নই, যারা হয়তো মেডিটেশন করি না বা এই বিষয়টির সঙ্গে জড়িত নই। তো মেডিটেশন একটা মানুষের সামগ্রিক জীবনে কিভাবে পরিবর্তন আনতে পারে? আচ্ছা, তাহলে একটু আমাদের ইতিহাসের দিকে যেতে হবে। মেডিটেশন কিন্তু আসলে ইদানিংকালে আমরা খুব পরিচিত মেডিটেশন, ধ্যান, মোরাকাবা যেটা বলছি আমরা, কিন্তু শুরুতে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর ধরে হেরা পর্বতের গুহায় উনি ধ্যান করেছেন, মোরাকাবা করেছেন। এবং আগের যে মুনি, ঋষি, যোগী যারা ছিলেন, যারা আত্মিক উন্নতির জন্য কাজ করতেন, তারা কিন্তু সবাই ধ্যানে ছিলেন। কিন্তু আসলে যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা এই বিষয়গুলো ভুলতে বসেছিলাম। কিন্তু একটা মানুষের আসলে যে শরীরটা তৈরি হয় দেহ এবং মন নিয়ে। এখন আমরা দেহের যত্নের জন্য অনেক কিছু করি, তাই না? ডাক্তারের কাছে যাই, ডাক্তার যেটা বলছে বা প্রেসক্রাইব করছি, তো মন তো শরীরের বাইরে না, তাই না? মন হচ্ছে শরীরেরই অংশ। তাহলে দেহর জন্য, শরীরের সুস্থতার জন্য যদি আমরা সচেতন থাকি, মনের জন্য কেন নয়? তো এই জন্য মনের যে ব্যায়াম, সেটাই হচ্ছে মেডিটেশন।
তো আমাদের এই যে কাঠামোগত ব্যাপার যদি বলেন, বা আপনি প্রথমে একটা কথা বলেছেন যে বিশ্বের এখন 50 কোটিরও বেশি মানুষ এখন মেডিটেশন করছে, হ্যাঁ। এবং এখন প্রতিটা ক্ষেত্রেই দেখেন মেডিটেশনের গুরুত্ব কিন্তু আমরা এখন বুঝতে পারছি, বেড়ে চলেছে। এখন বেড়ে চলছে, কারণ আসলে এটা করোনাকালীন সময়ে আমরা আরো বেশি বুঝতে পেরেছি। একদম। তো এটা কেন জনপ্রিয় হচ্ছে, বা কেন এখন ডাক্তারও মেডিটেশনকে প্রেসক্রাইব করছে, তার একটাই মাত্র কারণ যে আমরা আসলে পেশাগত সাফল্য বলেন এটাকে এই মাপকাঠিতে যদি জীবনের ফুল ব্যাপারটাকে চিন্তা করি তা কিন্তু না। যে ডক্টর আল্লামা শমশের আলী স্যার আমাদের, ওনার সাথে কথা হয়, উনি বলেন যে আমাদের মানুষের জীবনটা এখন এরকম যে উঠ উঠ উঠ, ছুট ছুট ছুট, দৌড় দৌড় দৌড়, ভীষণ। আমরা ছুটছি, কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে সবচেয়ে বড় বেশি মানে রাখে যেটা, যে আমি কি ভালো আছি। একদম এই পয়েন্টটা থেকে আরেকটা প্রশ্ন করতে চাই, এই যে হতাশায় নিমজ্জিত হয়ে পড়া, এইটা কিন্তু এই ছোটাছুটির কারণেই দিনকে দিন বেড়ে চলেছে। মানুষ কোনো না কোনোভাবে দেখা যায় যে পরিবার, সমাজ, বন্ধুদের সাথে সম্পৃক্ত হয়েও কোথাও না কোথাও একা হয়ে যাচ্ছে। একেবারে তরুণদের নিয়ে কথা বলতে চাই, যারা হচ্ছে সমাজের চালিকার শক্তি, যারা চাবিকাঠি, তরুণ বা শিক্ষার্থী যারা আছে, তাদের ওপরে এই মেডিটেশনের প্রভাব কতখানি প্রয়োজনীয়, এবং মানে ওভারঅল মেডিটেশন কেন জরুরি তাদের জন্য জানতে চাই। তাসনুভা, একটু চিন্তা করে দেখেন যে আসলে আমরা যে ছুটছি, হ্যাঁ, এই যে অসুস্থ প্রতিযোগিতা, সাফল্য প্রত্যেকটা মানুষেরই কাম্য, হ্যাঁ, সেখানে কোনো দ্বিমত নেই, কিন্তু সেই সাফল্যের জন্য আমরা যখন অসুস্থ প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতায় লিপ্ত হয়, তখন কি হয়, আমাদের মাইন্ডটাও কিন্তু ওইভাবেই ডাইভার্ট হয়। কীরকম যে আমরা রাগ, ক্ষোভ, ঘৃণা এই জিনিসগুলিকে পুষে রেখে এ আমার থেকে বড় হয়ে গেল, বা আমি তার থেকে পিছিয়ে গেলাম, এই যে নেতিবাচক চিন্তাগুলো আস্তে আস্তে আমরা ভেতরে নিয়ে আসতে থাকি, এবং একটা পর্যায়ে এমন হয় যে একটা মানুষ যখন সে আপাত দৃষ্টিতে সে ভালো আছে, তো তার মাথায় সবসময় মানে ঘুরতে থাকে আরো কেন। যেমন মানে রকফেলারকে একবার সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে হোয়াট ইজ এনাফ, তিনি উত্তর দিয়েছেন জাস্ট ওয়ান মোর। এই যে জাস্ট ওয়ান মোর, এই যে অসুস্থ প্রতিযোগিতা, এটাই আমাদেরকে ক্লান্ত এবং অসুস্থ করে ফেলছে। এবং এটার একটা কারণ হচ্ছে তরুণরাও যখন, মানে বাবা মার একটা ব্যাপার কিন্তু আছে, আপনি যদি স্কুল থেকে শুরু করেন, বাবা মারা কি বলছে জিপিএ 5 পেতে হবে। আগে ছোটবেলায় তাসনুভা আমরা খুব বেশি আগে না, কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু ইথিক্স, মরালিটি, ভ্যালুজ এগুলো নিয়ে কথা হতো, আদর্শলিপিতে আমরা পড়েছি যে সত্য কথা বলি। আমি ইন্টারাপ্ট করছি, আমাদের বাবা মা চাইতেন আমরা ভালো রেজাল্ট করি, কিন্তু এই বিষয়টা ছিল না যে একেবারে জিপিএ 5 পেতে হবে, 99 পেলেও হবে না, 100-তে 100 পেতে হবে, এতটা রাইট। 90 পেলেও বলছে যে খারাপ রেজাল্ট হয়েছে। ওই বাচ্চাটা তখন কি হচ্ছে, তার যে ডিমোটিভেটেড হচ্ছে, প্লাস আপনি যে মেডিটেশনের কথা বলছেন যে তরুণদের জন্য, ওই তখনই হচ্ছে মেডিটেশনের গুরুত্ব, যে নিজেকে জানা, নিজেকে বোঝা। 25 শতাব্দী আগে পিথাগোরাসের একটা কথা ছিল যে নিজেকে জানো। এখন দেখেন আসলে কি আমরা নিজেকে জানি, আমরা নিজেকে বোঝার চেষ্টা করি অন্যের দেখা মাপকাঠিতে, আমাকে কে কি বলছে, তো এর মধ্যে না নিজেকেই আমরা হারিয়ে ফেলি। আপনি অনেকগুলো তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আবারও একটুখানি তথ্যমূলকভাবেই জানতে চাইছি যে আমরা যেটা জানি বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু যুক্ত হচ্ছে মেডিটেশন, কারিকুলাম হিসাবে যুক্ত হচ্ছে, তাহলে এতেই বোঝা যায় আসলে কতটা প্রয়োজনীয় হলে সেটা কারিকুলাম হিসেবে যুক্ত হচ্ছে। তো আমাদের দেশের অবস্থানটা কোথায়, এবং যে জায়গায় আছে সেখান থেকে আরো বেশি বাড়ানো উচিত কিনা? জি, আপনি জেনে খুশি হবেন, হয়তো আপনি জানেনও যে আমাদের জাতীয় শিক্ষা কার্যক্রমেও কিন্তু এখন মেডিটেশনকে যুক্ত করা হয়েছে, ধ্যানকে, এবং স্কুল পর্যায়ে প্রতিটি স্কুলেই নিয়মিত ধ্যান করার ব্যাপারে আমরা এটা জোর দিচ্ছি, যে এই ধ্যানের মাধ্যমে একজন শিক্ষার্থী ছোটবেলা থেকেই তার ইতিবাচকতা এবং নেতিবাচক, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, সে সেটা বুঝতে পারবে। আসলে মেডিটেশন কি করে, মেডিটেশন যখন আমার আমির সাথে, অন্তরতম আমি সত্তার সাথে নিজেকে যুক্ত করতে পারি, তখন কিন্তু রিয়েলাইজেশনটা অনেক ভালো হয়। যেমন একটা মেডিটেটিভ এবং নন মেডিটেটিভ পার্সনের কিন্তু এটাই পার্থক্য। পাশাপাশি যেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এখন
বিভিন্ন শিল্প কারখানা অফিসগুলো থেকে মেডিটেশন যুক্ত করা হচ্ছে। বিশেষ করে আপনি দেখেন যে মেডিটেশন কি করছে, মনোযোগটাকে বাড়াচ্ছে। এখন যারা মার্কেটিংয়ে কাজ করে, আপনি বিশ্বের উন্নত দেশে তো মেডিটেশন দিয়েই দিন শুরু হয়, এবং আমাদের দেশেও কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এবং অনেক কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতেও মেডিটেশন দিয়েই দিন শুরু করা হচ্ছে। আপনি আজকে শুরুতে একটা খুব সুন্দর কথা বলেছেন যে প্রার্থনা দিয়ে শুরু করে যে কোনো কিছুর জন্য বলি শুকর আলহামদুলিল্লাহ। তো এটা আসলে যে যেই ধর্মেরই হোক না কেন, যে যেভাবেই প্রার্থনা করে না কেন, প্রার্থনা তো মেডিটেশনের একেবারেই প্রথম ধাপ। তো আমার মনে হয় যে সেইভাবে যদি আমরা ধাপে ধাপে শুরু করি, এগিয়ে যাই, তাহলে বোধহয় নিজেদের জীবনের পরিবর্তনটা নিজের জন্য আনাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। পরিসংখ্যানের আরেকটা বিষয় উল্লেখ করতে চাই যে এখন বিভিন্ন দেশেই বিষয়টা বাড়ছে, শিক্ষার্থীদের মধ্যে হতাশায় নিমজ্জিত হচ্ছে, তারা আত্মহত্যা প্রবণতাটা ভীষণভাবে বাড়ছে। তো এই প্রবণতাটা কমানোর জন্য মেডিটেশন কি করতে পারে? ওই আবারও একই কথা বলতে হবে, আসলে আমার জীবনের গুরুত্ব, আমি কেন পৃথিবীতে এসেছি, হোয়াটস দ্য পারপাস অফ লাইফ। যদি এমন হয় জীবনটা যে এসেছে আমি ভোগ করব তারপর চলে যাব, হ্যাঁ, এটা এক ধরনের দৃষ্টিভঙ্গি। কিন্তু আবার যদি অন্যদিকে দেখি যে একজন মানুষ হিসেবে হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, এটা যদি আমাদের কাছে পরিষ্কার থাকে এবং ছোটবেলা থেকে পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা আমাদের সন্তানদের এই মেসেজটা দিতে পারি যে তোমার জীবনটা অনেক মূল্যবান, একটা ছোট ব্যর্থতা বা কেউ একটা কিছু বলল, এটা যদি জীবনকে ধ্বংস করে দেয়, এই মেসেজগুলো, ইতিবাচক মেসেজগুলো আমাদের বাচ্চাদেরকে দিতে হবে। এটাই সব না, এবং ওই জায়গাটাতে না আমরা আসলে বাচ্চাদেরকে, আই এম সরি টু সে, যে প্যারেন্টসদেরকে ওই জায়গাটা অনেক বড় ভূমিকা পালন করতে হবে, যে আমরা শুধু যাতে সাপ্লাইয়ের এবং রিকুইজিশন দিচ্ছে, বাচ্চারা রিকুইজিশন দিচ্ছে, আমরা সাপ্লাই করছি, এই সম্পর্কটার মধ্যে যাতে না থাকে। আমরা বাচ্চাদেরকে ওই মানে যে জায়গাগুলোতে ফোকাস করা দরকার ছোটোবেলাতে, সমমর্মিতা, ইতিবাচকতা, মানুষের প্রতি ভালোবাসা, জীবনে এই বিষয়গুলোই কিন্তু আমাদেরকে মানুষ করে তোলে। এটা কিন্তু অল অফ এ সাডেন আমি 30-35 বছর পরে এসে যদি চর্চা শুরু করি, হ্যাঁ, অনেক প্রচণ্ড ইচ্ছাশক্তি আমাকে পরিবর্তন করতে পারে। কিন্তু স্কুল পর্যায়ে এবং পরিবার থেকে যদি আমরা এটা বলি যে বাবা আগে মানুষ হও, তুমি একটা কিছু হয়েই যাবে, হ্যাঁ, কারণ আসলেই হয়ে যাবে, কিন্তু আগে মানুষ হতে হবে। আমরা এখন দেখেন এই জায়গাটা অনেক খালি আছে, যে মানুষ হতে চাই, ভালো মানুষ হতে চাই, মানবিক মূল্যবোধটা এই জায়গাটা আমরা সমৃদ্ধ করতে পারি। এবং আমাদের বাচ্চাদের প্রতি এটাই মেসেজ হওয়া উচিত যে যাতে আমরা এই চর্চাগুলো, ইতিবাচকতা চর্চাটা করতে পারি, এবং পরিবার এবং স্কুল পর্যায় থেকে এটা শুরু করতে হবে। চমৎকার। মানে আপনি বলতে চাচ্ছেন যে ব্যক্তিগত পর্যায় থেকে মেডিটেশন করবার তো একটা প্রয়োজনীয়তা রয়েছে, তার পাশাপাশি বয়স অনুযায়ী যদি পরিবারও সেই ক্ষেত্রে যুক্ত হয় এবং পরিবারের অভিভাবকরা যদি সন্তানকে সেই দিকে এগিয়ে নিয়ে যায়, তাহলে জীবনটা সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে খুব সহজে এগিয়ে যেতে পারে। সায়েন্সেও আছে, দেখেন 0 থেকে 5 ইয়ার্স পর্যন্ত আমরা বলছি যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, একটা বাচ্চার কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যালাইজেশন, এটা কিন্তু তার 5-6 বছরের মধ্যে হয়। এখন তখন থেকে যদি এই মেসেজগুলো দিতে থাকে, তারপর আবার স্কুলে, তখন কি হবে, এইটাই তার জীবনের একটা বিষয়। আমরা বলি যে 90 দিন বা 21 দিন, পরে 48 দিন যদি নিয়মিত করা হয়, সেটাতে সেকেন্ড নেচার হয়ে যায়, তাহলে সে কিন্তু ওইটার মধ্যে দিয়ে যাবে। ওই বাচ্চাটা কখনো কারোর প্রতি রাগ, ক্ষোভ, ঘৃণা, এবং তারপরে তার প্র্যাকটিসটা কমতে থাকবে, আত্মহত্যার যে প্রবণতা, এবং কমিয়ে আনা সম্ভব এভাবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আরো অনেক কিছু জানবার বাকি, কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে চাই, ফিরে এসে কথা বলবো আবারও। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কেওয়াই স্টিল সকাল 24, সাথে আছে আমি তাসনুভা মোহনা, আমার সঙ্গে মেডিটেশন এবং মোটিভেশন স্পিকার রুমা আছেন। সাথে থাকুন, ফিরে আসছি এক্ষুনি। আজ উপস্থাপনা করছি তাসনুভা মোহনা। আজ আমাদের সঙ্গে আছেন মেডিটেশন এবং মোটিভেশন স্পিকার এবং কাউন্সিলর রেহানা আক্তার রুমা, কেননা আজকে মেডিটেশন দিবস এবং কথা বলছি সেই বিষয় নিয়ে। বেশ কিছু প্রশ্ন আমি নিজেও মনে সাজিয়ে এনেছিলাম, লিখে এনেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে এগুলো বাদ দিয়ে এই মুহূর্তে কথা বলতে বলতে যে প্রশ্নগুলো আমার মাথায় আসছে সেগুলো নিয়ে একটুখানি কথা বলি। মেডিটেশন শব্দটার সঙ্গে আরও অনেকগুলো শব্দ জড়িত আছে, যেগুলো টার্মস হয়তো আমরা কেউ জানি, কেউ বা জানি না, কিন্তু সেগুলোর প্রায়োগিক বিষয়গুলো সম্পর্কেও আমরা ওয়াকিবহাল নই সেভাবে। তো সেই তথ্যগুলো আপনার কাছ থেকে আমরা পেতে চাই, আমরা জানাতে চাই আমার দর্শককে, যাতে করে হয়তো সেগুলো নিয়ে তারা বিস্তারিত জানবার একটা সুযোগ পেয়ে থাকে। মেডিটেশন কিভাবে করতে হবে, তার থট প্রসেসটা কি,
আর আমি আরেকটা শব্দের সঙ্গে পরিচিত রিসেন্টলি, ল অফ অ্যাট্রাকশন যেটাকে বলছে, বলে যে এটার 3টা বা 5টা ধাপ রয়েছে। ভিজুয়ালাইজ করা কোনো কিছু, দেন সেটাকে হচ্ছে কিভাবে করব সেই অ্যাকশনে যাওয়া। হ্যাঁ, তো এই বিষয়গুলো সম্পর্কে একটুখানি জানতে চাই। জি, ফার্স্ট অফ অল কয়েকটা প্রশ্ন ছিল, আমি একটা একটা করে যাচ্ছি। প্রথমত হচ্ছে যে আমরা যখন কথা বলি মেডিটেশন নিয়ে, অনেকের মধ্যেই প্রশ্ন আসে, বসে থাকলেই এই পরিবর্তনগুলো হবে, যে মেডিটেশন কি করছে। আমরা বলি যে যারা নতুন ধ্যান করবেন তারা ঘড়ি চশমা খুলে নিয়ে আপনি বসবেন, এবং আমি যেটা ফলো করব অডিওতে সেটা আমি ফলো করতে থাকবো। এখন বিষয় হচ্ছে সেখানে কি থাকে, কিছু সুন্দর শব্দ থাকে, কথা থাকে, হ্যাঁ, যেটা আমি করতে চাই, বিভিন্ন রকম ভাবে আছে। এই কথাটা যাওয়ার আগে আমরা রবীন্দ্রনাথের একটা কথা বলি, যে রবীন্দ্রনাথের 2টা লাইন, যে ফুলগুলো যেন কথা, পাতাগুলো যেন চারিদিকে তার পুঞ্জিত নীরবতা। কথার কারণে কিন্তু অনেক কিছু হয়, অর্থাৎ কথায় শব্দের শক্তি, শব্দ খুবই গুরুত্বপূর্ণ। এখন মেডিটেশনে কিন্তু সবসময় ইতিবাচক কথা থাকে। যেমন যখন আমরা মন ছবির মেডিটেশন করি, মন ছবি হচ্ছে আমি একটা লক্ষ্য নির্ধারণ করেছি, আমি একটা কিছু হতে চাই, ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, ভালো লেখিকা হতে চাই। মন ছবিতে আমি পুরো জিনিসটাকে ভিজুয়ালাইজ করি, আমি ভিজুয়ালাইজে চলে আসছি, যে ভিজুয়ালাইজ করছি আমি লেখিকা হয়ে গিয়েছি। লেখিকা হয়ে যাওয়ার পরে আমি ওইটার মধ্যে কিভাবে আমি একদম লিভ করছি, যে লেখিকা হচ্ছি, আমার লেখা বই ছাপানো হচ্ছে। এই যে প্রতিনিয়ত আমি ব্রেইনকে মেসেজ পাঠাচ্ছি যে আমি লেখিকা হব, বা আমি ডাক্তার হব, বা একজন শিক্ষার্থী চিন্তা করছে, বা আমি পেশাগত যারা আছে, যে আমি আমার লক্ষ্য 5 বছর পরে সেখানে যাওয়ার। মন ছবি মেডিটেশনের মাধ্যমে প্রতিদিন এই কথাগুলো শোনার পরে একটা বিষয় হচ্ছে, নাম্বার 1, যে আমার ওই লক্ষ্যটার জন্য আমি অপ্রয়োজনীয় কাজগুলো করছি না, লক্ষ্যের সাথে সম্পৃক্ত যেটা সেটাই শুধু করব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনার যখন লক্ষ্য থাকবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি অকল্যাণকর অ্যান্ড আনপ্রোডাক্টিভ কাজগুলো থেকে দূরে চলে আসবেন। তো মন ছবির হচ্ছে এটাই প্রাপ্তি, যে যারা মন ছবি করেছে, যেমন আমার পরিচিত একটা ছেলে, ও ক্লাস 6-এ থাকতে অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোনমি নিয়ে পড়তে চেয়েছিল, হ্যাঁ হ্যাঁ। দেন যেটা হচ্ছে ক্লাস 6-এর একটা বাচ্চা, বাংলাদেশে তখন এটা ছিল না, দেন তার পরবর্তীতে সেই 6-এর বাচ্চাটা আস্তে আস্তে দেখা গিয়েছে বাইরে গিয়ে আমেরিকায় কলম্বিয়া ইউনিভার্সিটিতে গিয়ে তারপর সে তার লক্ষ্যটা মানে পূরণ করতে পারে। এটা হচ্ছে একটা বিষয়। তারপর হচ্ছে কিভাবে মেডিটেশনটা করব, মানে সে হয়তোবা সেটা নিয়ে ভেবেছে এবং ওইভাবে করে অ্যাকশনটা করেছে। হ্যাঁ, পরিকল্পনা এবং অ্যাকশন। হ্যাঁ, মেডিটেশনে বসে থাকবো, করণীয়টা করবো না তা কিন্তু হবে না, করণীয়টাও করতে হবে। আমার মনে হয় যে আমি বলছিলাম যে ল অফ অ্যাট্রাকশন, তো বিষয়টা হচ্ছে ওই অ্যাট্রাকশনের সাথে যে অ্যাকশন ব্যাপারটা রয়েছে, তাহলেই অ্যাট্রাকশনটা কাজ করবে। অ্যাকশন তো যে মানে কি কর্ম ছাড়া, মানে আপনি তখনই দক্ষ হবে যখন আপনার কর্ম থাকবে, হ্যাঁ, এবং আপনার প্রার্থনাও কবুল হবে না যদি আপনার অ্যাকশন না থাকে। আচ্ছা রুমাপা, আমরা মেডিটেশন একেবারে গভীরে চলে গেছি, আরো স্পেসিফিক কিছু কোয়েশ্চেন আমার করার দরকার আছে। তার আগে আমি আরেকটু প্রসঙ্গ পরিবর্তন করে অন্যদিকে এগিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, এবারে আপনাদেরকে একটুখানি নিয়ে যাব অন্য প্রসঙ্গে। আসছে কোরবানির ঈদ, আর সেই প্রসঙ্গে কথা বলবো এবারে। খামারে খামারে কোরবানির পশু পালন নিয়ে ব্যস্ত এখন খামারিরা, আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী, বগুড়া থেকে। ফরহাদ, শুভ সকাল জানাই। কোরবানির ঈদ আসন্ন, আর বাংলাদেশে কোরবানির ঈদ মানেই হচ্ছে মুসলমান ধর্মাবলম্বী যারা আছেন তারা কোরবানির পশুর জন্য গরুর হাটের দিকে মনোযোগী হন। তো কি ধরনের পরিকল্পনা চলছে? যেখানে আছেন আপনি বগুড়ায়, সেই জায়গায় পশু পালন এবং গরু পালনের পদ্ধতি সম্পর্কে আমাদের সবকিছু নিয়ে যদি বিস্তারিত জানান। তাসনুভা, এবার বগুড়া জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব মতে বগুড়ায় 48,000-এর বেশি খামারি প্রায় 7.5 লক্ষ কুরবানির পশু প্রস্তুত করেছেন।
তারা যারা কৃষক বা খামারে যারা আছেন তারা বলছেন যে এর আগে কয়েক দফা তারা কোরবানির পশু পালন করে অনেক বেশি লাভবান হয়েছেন, তার জন্য এবার তারা আরও বেশি লালন পালন করছেন। আমি আছি বগুড়ার কাহালু উপজেলার দোয়ারগাহাটে। এখানে বগুড়া ভান্ডার এগ্রো ফার্ম নামে একটি কৃষি ফার্ম আছে, যেখানে অনেক বড় বড় গরু যেগুলো কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে সেই গরুগুলো আপনাকে দেখানোর একটু চেষ্টা করব। এখানে যার এই ফার্ম, সেই ফার্মের স্বত্বাধিকারীও আমাদের সাথে যোগ দেবেন, তার সাথেও আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো পশুই কিন্তু অনেক বড় জাতের। এই পশুগুলো লালন পালন সম্পর্কে বিস্তারিত আমরা এখানকার যিনি স্বত্বাধিকারী তার সাথে আমরা একটু কথা বলবো, যে এই 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 খামার সম্পর্কে আদ্যপ্রান্ত তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। তৌহিদ পারভেজ বিপ্লব, আসলে বগুড়ার এই ফার্মে মোট কতগুলো গরু আছে, আর আপনার এই গরু আসলে কোন কোন জাতের, এগুলো কি আসলে কুরবানির জন্য কতদিন ধরে প্রস্তুত করেন? আমার খামারে এই মুহূর্তে 130টার মতো গরু আছে। এইখানে হলস্টিন ফ্রিজিয়ান, শাহিওয়াল, গির এবং মহিষের মধ্যে আপনার যে সাদা মহিষ, আর কিছু শঙ্কর জাতের গরু, অনেকগুলো দেশি গরু, এই সব মিলে আর কি এই মুহূর্তে আমার ঈদের প্রস্তুতি। আমার খামারে শুধু কুরবানিতে বিক্রিযোগ্য গরু না, এর বাইরে আমার কিছু গাভী এবং বাচ্চাও আছে, যেগুলো পর্যায়ক্রমে বড় হবে এবং পরবর্তী বছরে হয়তো কুরবানিতে বা তারপরের বছর কুরবানিতে বিক্রি হবে। তো আমরা এইখানে শুধু কুরবানি কেন্দ্রিক না, সারা বছরই গরু বেচা কেনা করি আর কি। এই বছর যেমন আমরা এখন পর্যন্ত মোটামুটি 90টার মতো গরু আমার খামারে আছে, এবং এর মধ্যে আমি অলরেডি আরো 30 থেকে 40টা গরু আমার বিক্রি করা হয়ে গেছে। তবে গত বছরের সাথে তুলনা করলে এই বছর কাস্টমারের যে আনাগোনা সেটা একটু কম, এবং আমার কাছে মনে হয়েছে যে এবার যে আমাদের খাবারের যে কস্ট এবং অন্যান্য যে খরচ সব মিলে আমাদেরও খরচ অনেক বেশি, এবং আমার কাছে এটাও মনে হয় যে এই বছর ম্যাক্সিমাম খামারই এই গরু বিক্রি করে লসের ইয়েতে পড়বে, এবং গত বছরগুলোর তুলনায় এবার কাস্টমার যেহেতু কম, আমার কাছে মনে হইতেছে যে খুব বেশি ভালো দামে বিক্রি করারও এবার সুযোগ থাকতেছে না। আমার এখান থেকে এখন পর্যন্ত যে গরুগুলো বিক্রি হয়েছে সেগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তের খামারেই গেছে, এখনো পর্যন্ত কুরবানির কাস্টমাররা গরু কেনা শুরু করে নাই। আরেকটা বিষয় সেটা হলো যে অনেক সময় গরু খামারেই কেনা বেচা হয়, খামারে কেনার আসলে সুবিধা কি, হাটের থেকে খামারের পার্থক্যটা কি, এবং দামের কোনো কম বেশি হয় কিনা? গত কয়েক বছর ধরে মানুষের ভিতর এই প্রবণতাটা শুরু হয়েছে যে খামার থেকে গরু কেনা, বিশেষ করে করোনার পর থেকে। তাতে আপনার হাটে যাওয়া লাগতেছে না, ঝামেলা কম, গাড়ি ভাড়ার ব্যাপার, হাসিলের ব্যাপার, এগুলো কোনোটাই লাগতেছে না। আমরা খামার থেকে সরাসরি মানুষের বাসা পর্যন্ত ডেলিভারি দিই। সো এই জন্য মানুষের অনেক সুযোগ সুবিধা বেড়ে গেছে দেখে খামার থেকে গরু কিনতে পছন্দ করে। তাসনুম, আপনি শুনছিলেন একজন খামারের কথা, তিনি বলছিলেন যে হাটের সাথে খামারের কিছু পার্থক্য, এবং এবারে বগুড়ায় কি পরিমাণ পশু প্রস্তুত হয়েছে এবং খামারিরা কি ধরনের ঈদে দাম প্রত্যাশা করছেন সেই বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। তাসনুম, অসংখ্য ধন্যবাদ ফরহাদ সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে চলুন, যেহেতু বিশ্ব মেডিটেশন দিবস আজ, আবারও চলে যাই আমাদের প্রসঙ্গ ক্রমে যে আলোচনায় ছিলাম সেখানে একেবারে শেষ পর্যায়ে আছি রোমাপা। তো অনেক কথা বলবার ছিল কিন্তু বলা হলো না, তারপরে রয়ে গেল। আমাদের মনে সময় আরেকটু বেশি নির্ধারিত হতে পারলে ভালো হতো। তো শেষ দিকটাই এসে মেডিটেশন নিয়ে কি এমন কথা বলা যায় যে কথাটা শুনলে আমার মনে হয় যে একেবারে সকলে আকর্ষিত হবে এবং সকলে বুঝবে যে এর মাধ্যমে শুধু ইতিবাচকভাবে নিজের জীবন নয়, পুরো পৃথিবীটাকে বদলে দেওয়া সম্ভব। ওকে তাসনুভা, আমিও একদম শেষ পর্যায়ে এসে প্রথমত বলতে চাই, বাংলাদেশে এখন অসংক্রামক রোগ বেড়ে গিয়েছে। প্রায় 60 লাখ পরিবার এখন প্রতি বছর নিঃস্ব হয়ে যায় শুধু এই রোগগুলোর কারণে, যার মধ্যে ক্যান্সার, হৃদরোগ, ফুসফুসের জটিলতা, এই রোগগুলো রয়েছে। কিন্তু এই রোগ নিরাময়ের ক্ষমতা আমাদের মধ্যেই রয়েছে, মেডিটেশনের মধ্যে দিয়ে। এখন পুরো বিশ্ব এবং মেডিকেল সায়েন্সও একই কথা বলছে যে মেডিটেশনের মাধ্যমে আমরা এই রোগ নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব। এর বাইরে এবছর আমাদের মেডিটেশন দিবসের প্রতিপাদ্য হচ্ছে ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভালো ভাবনা, ভালো বলা, ভালো করা এবং ভালো থাকার প্রত্যেককে সামনে রেখে আমাদের এই বাংলাদেশকে আমরা সকলে মিলে স্বর্গভূমি বানাতে চাই। এবং এই জায়গায় আমাদের তরুণদের এবং আমাদের যে তরুণ প্রজন্ম, তাদের একটি বড় ভূমিকা রয়েছে। তাই আমরা সকলে মিলে প্রত্যাশা করি যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে মেডিটেশন ছড়িয়ে পড়বে এবং প্রতিটি স্কুল কলেজেও মেডিটেশনকে নিয়মিত করার মধ্য দিয়ে একটি শক্তিশালী
সবল এবং ইতিবাচক তরুণ প্রজন্ম গড়ে ওঠার মাধ্যমে সোনার বাংলা গড়ে উঠবে, এই প্রত্যাশা রাখছি। খুব মুগ্ধ হয়ে আপনার কথা শুনছিলাম আমি, এবং সেগুলোকে ভেতরে ধারণ করবার চেষ্টা করছিলাম, জানি না কতটুকু পেরেছি। রুমাপা, অসংখ্য ধন্যবাদ। আজকের সকালটা মেডিটেশনময় হয়ে গেল। আসলে আমরা সকলেই চাই পৃথিবীটা আসলে ইতিবাচক দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে বদলে যাক, সহমর্মী সমমর্মী যেটাই বলি না কেন, সেরকম একটা পৃথিবী আমরা প্রত্যাশা করি। খুব ভালো থাকবেন আপনি। প্রিয় দর্শক, এই ছিল আজকের KY স্টিল সকাল 24। ভালো থাকুন সবাই। শুভ সকাল। আরও একবার দেখা হবে আবারও।